আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আমার সাথে বই, খাতা, কলম নিয়ে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং শুনো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ, গ্রাম বাংলার ছবি, আমাদের বাংলাদেশের মানচিত্র এবং বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি বিভিন্ন ছবি রয়েছে। তো এই যে প্রকৃতির সৌন্দর্য, আমাদের এই দেশে গ্রামের যে সৌন্দর্য, এইরকম একটি কবিতা তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা সেই কবিতা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই স্ক্রিনের মাধ্যমে তোমরা কিছুটা অনুমান করতে পারছো আজকে আমাদের বিষয়টা কি হতে যাচ্ছে। তো আজকে আমাদের পাঠের বিষয় আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ তিনি এই বাংলায় আবার ফিরে আসতে চান। তার এই কবিতার মাধ্যমে মৃত্যুর পর এই গ্রাম বাংলায়, এই আমাদের এই প্রকৃতির যে সৌন্দর্য, তিনি তা ছেড়ে যেতে চাচ্ছেন না, তিনি বারবার ফিরে আসতে চাচ্ছেন। এখন কিভাবে ফিরে আসবেন, তার কি মনোবৃত্তি রয়েছে, তার মনের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলি কবি জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে এই কবিতার মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো আমরা এই কবিতা পাঠ করার পরে যে জিনিসগুলি আয়ত্ত করতে পারবো, কবির জন্ম মৃত্যু তারিখ বলতে পারবো, শব্দার্থ বাক্য গঠন করতে পারবো, কবিতাটি শুদ্ধ রূপে পাঠ করতে পারবো, বাংলার অপরূপ সৌন্দর্যের ব্যাখ্যা করতে পারবো, কবি এদেশে আবার কেন ফিরে আসতে চান তা বর্ণনা করতে পারবো। তো কবিতাটি পাঠ করার পূর্বে বিশ্লেষণ করার পূর্বে আমরা কবি জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু তথ্য জানব। খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনীর জন্য প্রতিটি লেখক কবিদের এই যে তাদের যে পরিচিতি রয়েছে, এটা সকল শিক্ষার্থীকে জানতে হবে। কবি জীবনানন্দ দাশ 1899 সালে 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি, তার পিতার নাম সত্যনন্দ দাস, মাতার নাম কুসুম কুমারী দাস। তিনি শিক্ষা জীবনে এসএসসি 1915 সালে, এইচএসসি 1917 সালে এবং বিএ অনার্স 1919 সালে এবং এমএ 1921 সালে ডিগ্রি লাভ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জরা পলক, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা। তারপরে উপন্যাসের মধ্যে রয়েছে মাল্যবান, তারপরে স্বরাজ পত্রিকার সম্পাদনাও তিনি করেছেন। তিনি অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। শিক্ষকতা করেন কলকাতা সিটি কলেজ, বাগেরহাট কলেজ, তারপর দিল্লি
রাম যশ বজমোহন কলেজ, তারপরে হাওড়া গার্লস কলেজেও তিনি অধ্যাপনা করেন। কবি জীবনানন্দ দাশ 1954 সালে 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। আমরা কিছু শব্দের অর্থ জানব। ঘুঙ্গুর পায়ের গয়না, সুদর্শন গোবরে পোকা, সুদর্শন গোবরে পোকা, এক জাতীয় পোকা রয়েছে, সেই পোকাকে বলা হয় গোবরে পোকা, এই সুদর্শন শব্দের অর্থ। ডিঙ্গা ছোট নৌকা, জলাঙ্গি নদী, জল অঙ্গে যার এরকম। নীর পাখির বাসা, ডবল বক সাদা বক। তো আমরা এতক্ষণ শব্দের অর্থ জানলাম। এখন কবিতাটি আমরা মনোযোগ সহকারে পাঠ করব। তোমরাও বইয়ে আমার সাথে সাথে পাঠ করো। যদিও আবৃত্তি আমি করতে পারি না, তথাপি বলা, আমরা বিশ্লেষণটা সুন্দরভাবে করার চেষ্টা করব। তো আবৃত্তি মানে কবিতাটি একবার আমরা মনোযোগ সহকারে পড়ি। তোমরাও বই নিয়ে সামনে বসো। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ লিখেছেন। আবার আসিব ফিরে দানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো বুড়ের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর গুগুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে বেশে বেশে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বাই, রাঙ্গা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ডবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে। তো এখন আমরা এই কবিতাটি লাইন বাই লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখো এবং শুনো। কবি প্রথমেই বলতেছেন যে আবার আসিব ফিরে দানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবি তার এই কবিতার মাধ্যমে আমাদের এই বাংলার যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যকে ছেড়ে তিনি যেতে চাচ্ছেন না। তো তিনি জানেন তার মৃত্যু হবে, মৃত্যুর পর তিনি তাই আবার ফিরে আসতে চান এই বাংলায়। এই দানসিঁড়িটির তীরে একটি নদীর নাম, সেই নদীর পাড়ে, সেই নদীর তীরে তিনি যে বড় হয়েছিলেন, সেই নদীর তীরে তিনি আবার এই বাংলায় ফিরে আসতে চান মৃত্যুর পর। তিনি আবার বলেছেন হয়তো হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। হিন্দুদের মাঝে একটা রয়েছে যে তারা মৃত্যুর পরে পুনর্জন্ম হয় তাদের বিভিন্ন রূপে বিভিন্নভাবে। ওইরকম একটা চিন্তা চেতনা থেকেই হয়তো কবি এভাবে বলেছেন যে আমি হয়তো মানুষ হয়ে পৃথিবীতে আসবো না, আমি হয়তো আসবো শঙ্খচিল শালিকের বেশে। হয়তো শঙ্খচিল মানে ওই নদী কিংবা বিভিন্ন এর মধ্যে নদীর আশেপাশে কিন্তু এই শঙ্খচিলকে দেখা যায়। তারা বিভিন্ন মাছ শিকার করে। এইরকম বলতেছে যে এই শঙ্খচিল
বেশে হয়তো আমি আসব, হয়তো বা শালিকের বেশে, শালিক এই পাখি যে রয়েছে এই শালিকের বেশে হয়তো আমি এই বাংলায় আসব, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। বলতেছে এই যে ভোরবেলা কাক কিন্তু ডাকে, বাংলার একটা রয়েছে যে ভোরবেলায় কিন্তু কাক বাড়ির পাশে গাছে বসে সে ডাকতে থাকে, এরকম কাক হয়ে হয়তো আমি আসব। আবার বলতেছে কার্তিকের নবান্নের দেশে। তোমরা জানো কার্তিক মাসে যে দান আমাদের হয়, এবং দানের যে একটা উৎসব বাংলায় চলে, এরকম একটা উৎসব মুখর পরিবেশে কবি ফিরে আসতে চাচ্ছেন। কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাঁঠাল ছায়া। বলতেছে এই যে শুধু কার্তিক মাসে না, শীত থেকে গ্রীষ্ম থেকে বর্ষা, বর্ষা থেকে শীত, মানে সারাটা বছর ব্যাপী তিনি এই বাংলায় আসতে চান। এই কারণে বলতেছে ওই কুয়াশার বুকে বেশি একদিন আসিব এই কাঁঠাল ছায়া। হ্যাঁ, এই যে গরমের সিজনে যে কাঁঠাল হয় গ্রাম বাংলায়, হ্যাঁ, এবং সেই কাঁঠাল গাছের যে ছায়া, সেই ছায়ার মাঝেই আমি ফিরে আসতে চাই। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঘুর রহিবে লাল পায়। হ্যাঁ, এই যে হাঁস, নদীতে অনেক হাঁস থাকে, এখন একজন কিশোরী হয়তো সেই হাঁসকে চিনার জন্য ঘুঘুর যে পায়ে যে নূপুর দেয়, সেরকম নূপুর ওই হাঁসের যে লাল পা রয়েছে সেই পায়ের মাঝে সে দিয়ে রাখবে, যাতে সে চিনতে পারে যে এই হাঁসটি তার। এখন এই কবি তিনি ওই যে অনেক ভিড়ের মাঝে তাকে যে চিনা যায়, সেরকম একজন চীনা হাঁস, মানে লাল পা রয়েছে, ঘুঘুর রয়েছে পায়ে, এরকম একটি হাঁসের মাঝে সে ফিরে আসতে চায় এই পৃথিবীর বুকে, এই বাংলার এই প্রকৃতির মাঝে। হ্যাঁ, তিনি এখানে বিভিন্নভাবে তিনি এই আমাদের মাঝে ফিরে আসতে চান কবি। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে বেশে বেশে। এই যে কলমি গাছ এক ধরনের আগাছা, হ্যাঁ, আবার এটাকে অনেকেই ওই পাতার শাক হিসাবেও খায় বাঙালিরা, হ্যাঁ আমরা। তো ওই কলমি যে লতা রয়েছে, হ্যাঁ, সেই গন্ধে ভরা, হ্যাঁ, পুকুর পাড়ে, নদীর পাড়ে, ওইখানে যখন হাঁস বাসবে ওই গন্ধ তার নাকে আসবে, এরকম একটা পরিবেশের মাঝে, হ্যাঁ, আসবে, এবং সারাদিন সে বেশে বেশে বেড়াবে পানির মাঝে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। এই যে বাংলার নদী মাঠ ক্ষেত, হ্যাঁ, আমাদের যে কৃষি প্রধান বাংলাদেশ, হ্যাঁ, আমাদের এইখানে গ্রামের যে কৃষকদের যে কর্মযশ, হ্যাঁ, এই যে কর্ম কাজ, ধান ফসল, হ্যাঁ, এই যে ক্ষেতকে মানুষ কৃষক এত ভালোবাসে, সেই ভালোবাসার মাঝে, সেই কৃষকের মাঝে, সেই ক্ষেতের মাঝে, হ্যাঁ, আমি এই বাংলার নদী ঘাট কিংবা মাঠ ক্ষেত ভালোবেসে আমি এখানে আবার ফিরে আসব। জলাঙ্গির ঢেউয়ে ভেজা এ সবুজ করুণ ডাঙ্গায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। বলতেছে এই যে জলাঙ্গি মানে নদী, হ্যাঁ, এখন সেই নদীর ঢেউয়ে ভেজা সবুজ করুণ ডাঙ্গায়, হ্যাঁ, এখানে নদীতে যখন ঢেউ আসে তখন কিন্তু ফসলের যে একটা ঢেউ এর কারণে ফসলের যে একটা দুলা খেলা হয়, এরকম একটা ডাঙ্গায়, হ্যাঁ, ঢেউ আসতেছে, এরকম একটা ডাঙ্গার মাঝে তিনি ফিরে আসতে চান। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন আমরা শব্দার্থ জেনেছি যে গুবরে পোকা, এক ধরনের পোকা, হ্যাঁ, হয়তো দেখা যায় যে বিশ্রী, কিন্তু কবির কাছে এই গুবরে পোকাটাও সুদর্শন হিসাবে ধরা দিয়েছে। চমৎকার তার এই সৌন্দর্যকে তিনি চমৎকারভাবে ফুটে তুলেছেন। মানে সন্ধ্যায় আমরা কিন্তু অনেক সময় গোবর টাল যেটাকে বলি গ্রামের ভাষায়, গোবরের যে স্তূপ থাকে সেখানে কিন্তু কালো কালো পোকা বের হয়, গোবরের পোকা, হ্যাঁ, এবং উঠতে থাকে। এরকম একটা পরিবেশে এই গোবরের পোকার মাঝেও তিনি ফিরে আসতে চান, তারপরেও তিনি আসতে চান এই পৃথিবীতে, হ্যাঁ, আমাদের এই বাংলায় তিনি ফিরে আসতে চান। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হ্যাঁ, লক্ষ্মী পেঁচা এক ধরনের সাদা পেঁচা, আমাদের এই অঞ্চলে অনেকটা বিলুপ্তির পথে, আমরা অন্য রকমের পেঁচা দেখতে পাই।
সাদা যে পেঁচাটা রয়েছে সেই পেঁচার কথা এখানে বলা হয়েছে যে লক্ষ্মী পেঁচা, যে বার্তা নিয়ে আসে। এরকম এই লক্ষ্মী পেঁচা হয়তো শিমুলের ডালে ডাকতেছে, শুনতে পাবে। ওই লক্ষ্মী পেঁচার বেশিও আমি আসতে পারি এই পৃথিবীতে। হয়তো খয়ের দান ছড়াইতেছে শিশু এক উঠানের গাছে। মানে ওই যে কৃষকের যে কৃষি কাজ রয়েছে, তারা ধান, বিভিন্ন রকমের ধান উৎপাদন করে। এরপরে খয়ের দান, আমরা যে বিন্নি খই, খই করি দান থেকে, সেই দান হয়তো উঠানে কৃষানি শুকানোর জন্য দিয়েছে। হয়তো ছোট ছেলে শিশু গিয়ে ওই দান গাছের, যেহেতু মাঠ, ওই মাঠের পাশে গাছের মধ্যে হয়তো সে ছিটাচ্ছে, সে করতেছে, ফেলতেছে। এরকম একটা শিশু হয়তো ধান এইভাবে করছে, ছড়াচ্ছে। এরকম একটা পরিবেশে আমি ফিরে আসতে চাই। রূপসার গুলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়। বলতেছে রূপসা একটি নদী, সেই নদীতে একটি কিশোর ছেঁড়া পাল, হয়তো পালটা ছিঁড়ে গেছে, এরকম একটা পাল নিয়ে নৌকায় বাইতেছে, বেয়ে যাচ্ছে। এরকম ভাবেও হয়তো আমি এইখানে আসতে পারি, ফিরে আসতে পারি। রাঙ্গা ব্যাগ সাত্রে অন্ধকারী আসিতেছে নীরে, দেখিবে ডবল বক আমারই পাবে তুমি ইহাদের বীরে। এই যে প্রকৃতির সন্ধ্যাবেলায়, সন্ধ্যা যখন গনিয়ে আসে, সূর্য লাল হয়ে দেখা দেয়, এই যে একটা পরিবেশ, সন্ধ্যার সূর্যের একটা আভা, চারদিকে অন্ধকার, এরকম একটা পরিবেশ যখন তৈরি হয়, তখন কিন্তু বকগুলি, সাদা সাদা বক, তার যে গড়, তার যে নীড়, সেখানে কিন্তু সে উড়ে আসে। এখন সে উড়ে এসে তার বাসস্থানে, তার নীড়ে এসে অবস্থান নেয় যখন সন্ধ্যা হয়ে যায়। কবি বলতেছে যে আমি হয়তো এই সাদা বকদের ভিড়ের মধ্যেই আমাকে হয়তো তোমরা খুঁজে পাবে। আমি হয়তো এই সাদা বকের মাঝেই এই বাংলায় ফিরে আসতে পারি। তো এইভাবেই তিনি এই কবিতাটি শেষ করেছেন। তো আমরা যে এই কবিতার মাঝে যে জিনিসটা বুঝতে পারছি, তোমাদের কাছে যে মেসেজটি কবি দিতে চেয়েছেন, সেটা হলো তিনি এই বাংলাকে, তিনি এই গ্রাম বাংলার প্রকৃতিকে এত বেশি ভালোবাসেন যে এই প্রকৃতিকে ছেড়ে তিনি চির বিদায় নিতে চাচ্ছেন না। তিনি এই বাংলাকে ভুলতে পারছেন না। তার যে স্বদেশ প্রেম, তার যে দেশের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটাই কিন্তু ফুটে উঠেছে, সুন্দরভাবে তিনি ফুটে তুলেছেন। তার মানে তিনি বারবার, হয়তো তিনি মানুষ হয়ে আসবেন না এই পৃথিবীতে, তিনি বিভিন্নভাবে বলেছেন, আমি হয়তো শঙ্খচিল হয়ে আসবো, কাক হয়ে আসবো, আমি হয়তো বক হয়ে আসবো, আমি হয়তো হাঁস হয়ে আসবো, বিভিন্ন জীবজন্তুর মাঝে হয়তো আমি এই বাংলায় ফিরে আসবো। কবির আশা, কবির বিশ্বাস। তো এই যে আসতে চাচ্ছেন কবি এইখানে বারবার ফিরে, কেন আসতে চাচ্ছেন? কারণ তিনি আমাদের এই বাংলা প্রকৃতিকে, আমাদের এই বাংলার সৌন্দর্যকে, আমাদের এই বাংলাকে তিনি কিছুতেই বলতে পারছেন না। তার আকাঙ্ক্ষা, তার ইচ্ছা, তিনি বারবার এখানে ফিরে আসবেন। এই যে ফিরে আসার যে আকুলতা, বিভিন্নভাবে ক্ষুদ্র, একবারে নিকৃষ্ট, গোবরের পোকা, যেটা গোবরের মধ্যে থাকে, সেই রকম পোকার মাঝেও তিনি ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে জিনিসটি কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন, সেটা হলো তিনি এই সুন্দর সুন্দর ভুবন ছেড়ে হয়তো তিনি চলে যাবেন, মারা যাবেন, কিন্তু তিনি বিভিন্ন বেশে এই বাংলায় আবার ফিরে আসতে চান এবং এইখানে তিনি আসবেন। তার বিশ্বাস, আসার কারণ তিনি এই বাংলাকে, তার যে দেশপ্রেম, তার যে দেশের প্রতি ভালোবাসা, এই জিনিসটা কিন্তু তিনি তার এই কবিতার মাধ্যমে, কবির মাঝে এই জিনিসটি যে রয়েছে, দেশপ্রেম, প্রকৃতিকে তিনি যে ভালোবাসেন, এই ভালোবাসাটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তো আশা করি তোমরা এই কবিতাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমরা কিছু
এখন মূল্যায়ন করব। হ্যাঁ, তোমরা আমার সাথে সাথে প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে নিবে। জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সাল। আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা। জীবনানন্দ দাশ কোন পেশায় নিয়োজিত ছিলেন? অধ্যাপনায় ছিলেন, অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন। জীবনানন্দ দাশ কত সালে মৃত্যুবরণ করেন? 1954 সালে মৃত্যুবরণ করেন। তা তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। আবার আসিব ফিরে কবিতা অবলম্বে তোমার দেখা বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে সেটা বর্ণনা করো। হ্যাঁ, এই যে আবার আসিব ফিরে কবিতার অবলম্বনে কবি যে প্রকৃতির যে সৌন্দর্য তিনি ফুটে তুলেছেন তার কবিতার মাঝে, তোমার বাসায় সেই প্রকৃতির যে সৌন্দর্য সেটা সুন্দর করে খাতায় লিখে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং এই ক্লাসটি যদি কোনো সমস্যা থাকে, বোঝার কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারো। মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, পাশাপাশি কমেন্টস বক্সেও তোমরা জানাতে পারো। তো আমরা বছরের প্রথম থেকেই কিন্তু আমরা সিলেবাস অন্তর্ভুক্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলো পাঠ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিটি বিষয় আমাদের এই নান্দিয়া সেন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসে যে পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেই পেজে আমাদের প্রতিটি শিক্ষক মহোদয়গণ প্রতিদিনই ক্লাস নিচ্ছেন। তো তোমরা যদি এটাকে গুরুত্ব দিয়ে এই ক্লাসগুলি দেখার চেষ্টা করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং তোমরা যদি বইয়ের সাথে লেখাপড়া সম্পূর্ণ তোমার নিজে যদি তুমি না পড়ো, প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে তোমার সব কিছু শেষ তা না, কিন্তু প্রতিষ্ঠান হয়তো যেহেতু একটি মহামারী চলতেছে, যেহেতু সরকারি একটি সিদ্ধান্ত রয়েছে, সেই কারণে সারা বিশ্বের যে অবস্থা আমাদের বাংলাদেশের আর ব্যতিক্রম নয়, তাই প্রতিষ্ঠান আনুষ্ঠানিক যে শিক্ষা কার্যক্রম তা বন্ধ রয়েছে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই অনলাইনের মাধ্যমে কিন্তু ক্লাস নিচ্ছি। অনেকে হয়তো অবহেলা করে বলে যে অনলাইনে ক্লাস দেখি, কিন্তু প্রায় প্রতিটি ফ্যামিলিতে, আমার জানা মতে প্রত্যেকটি ফ্যামিলিতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। তারা ইচ্ছা করলে, গার্জিয়ান অভিভাবক ইচ্ছা করলে কিন্তু এই ব্যবস্থা দেখার জন্য, শোনার জন্য এই ক্লাসগুলি ব্যবস্থা করে দিতে পারেন বর্তমানে এই প্রেক্ষাপটে। এবং যদি এই ব্যবস্থা ওনারা করে দেন, আমার বিশ্বাস আমাদের ছাত্রছাত্রীদের খুব একটা ক্ষতি হবে না। তারা নিজেদের পড়ার টেবিলে যদি তারা বসানো যায় এবং এই ক্লাসগুলি তারা মনোযোগ সহকারে দেখে, তাদের যে বোঝার যে সমস্যাগুলি রয়েছে, হ্যাঁ, সেই ঘাটতিগুলি কিছুটা হলেও পূরণ হবে। এবং ইচ্ছে করলে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন যে কি সমস্যা রয়েছে পাঠের মধ্যে, সেই সমস্যা আমরা সমাধানের চেষ্টা করব। তাছাড়া সরাসরি মোবাইলেও যোগাযোগের মাধ্যমেও সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করব। এবং যে ক্লাসগুলি তোমাদের প্রয়োজন রয়েছে, যে বিষয়গুলো, যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলি তোমরা যদি আমাদের কাছে মোবাইলের মাধ্যমে জানাও, ওই ক্লাসগুলো ওই শিক্ষক নিবেন এবং তোমরা সেই ক্লাসগুলি দেখবে, তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে। তো সকলকেই আমাদের সঙ্গে থাকার জন্য আহ্বান রাখছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাসটি সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।